Hey friends, welcome to my channel once again. আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর আরেকটি কবিতা নিয়ে চলে এসেছি যার নাম মাই ওন ট্রু ফ্যামিলি। এটা লেসন 4 এ রয়েছে। মাই ওন ট্রু ফ্যামিলি ওয়াজ রিটেন বাই টেড হিউজ। কবিতাটা খুব সুন্দর। এই কবিতার নাম আমার নিজস্ব সত্যিকারের পরিবার। বলতে কাকে বোঝানো হচ্ছে বলে তোমাদের মনে হয়? আমরা তো জানি যে মানুষ আর গাছের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। গাছেরা আছে বলেই কিন্তু মানুষের অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে। মানুষ অনেকভাবে উপকৃত হয় গাছেদের দ্বারা, তাই মানুষেরও উচিত গাছেদের প্রতি একটা সহানুভূতিশীল, একটা বন্ধুত্বপূর্ণ অনুভূতি রাখা। কিন্তু তার জায়গায় আমরা আমাদের নিজেদের লোভের জন্য, নিজেদের স্বার্থের জন্য সমানে প্রকৃতিকে শোষণ করে চলেছি। তারই একটা রূপ এই কবিতায় প্রকাশ পেয়েছে। যখন মানুষ ভুলে যায় যে গাছেদের প্রতি তাদের দায়িত্ব বা তাদের কর্তব্য বা তাদের অনুভূতি কেমন হওয়া উচিত, তখন প্রকৃতি হয়তো বাধ্য হয় কোনো না কোনোভাবে মানুষকে মনে করিয়ে দিতে যে তাদের প্রকৃত কর্তব্য কি হওয়া উচিত। টেড হিউজ খুব সুন্দরভাবে এই কবিতায় সেই রকমই একটা মেসেজ দিয়েছেন। সো লেটস গেট গোয়িং। কবিতা শুরু করার আগে আমরা একটু কবির সম্পর্কে জেনে নেব। টেড হিউজ, ওনার পুরো নাম এডওয়ার্ড জেমস হিউজ। উনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং 1984 থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত ইংল্যান্ডের সভাকবি ছিলেন টেড হিউজ। ওনার কিছু বিখ্যাত লেখার মধ্যে রয়েছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন এবং টেলস ফ্রম ওভিড। এবার আমরা এই কবিতাটাতে কবি টেড হিউজ কি মেসেজ দিতে চেয়েছেন সেটা অ্যাট আ গ্লান্স দেখে নেব। The poem describes the magical experience of a young child in an oak wood and indicates that human beings and trees should thrive as a single family. It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. এই কবিতাটাতে বর্ণনা করা হয়েছে একটা ছোট্ট শিশুর ওক গাছের বনে হওয়া এক মায়াময় অভিজ্ঞতা সম্পর্কে, এবং এটি একটা নির্দিষ্ট মেসেজ দিয়েছে যে মানুষ এবং গাছপালা প্রত্যেককেই একটা নির্দিষ্ট পরিবারের বা একই পরিবারের অন্তর্গত হয়ে একসাথে বেড়ে ওঠা উচিত। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. এই কবিতাতে খুব জোরালোভাবে বার্তা দেওয়া হয়েছে যে মানব জাতির উন্নতির জন্য প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা দেওয়াটাও কতটা জরুরি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা এবার কবিতার দিকে চলে যাই। প্রথমে আমরা কবিতাটাকে একটু পড়ে নেব, তারপর তার হিডেন মিনিং জানার চেষ্টা করব। So, let's start. Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Once I, এখানে কবি নিজের কথা বলছেন, একটা ছোট্ট শিশু হিসাবে নিজেকে উনি তুলে ধরছেন। উনি বলছেন একবার নিঃশব্দে, ক্রেপ্ট হচ্ছে ক্রিপের পাস্ট ফর্ম। ক্রিপ মানে হচ্ছে খুব নিঃশব্দে একটা হামাগুড়ি দিয়ে যাওয়া। কবি বলছেন একবার নিঃশব্দে আমি ওক গাছের বনে গিয়েছিলাম খোঁজ করতে এক পুরুষ হরিণের। স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। I met an old woman there. সেখানে এক বৃদ্ধ মহিলার সাথে আমার দেখা হয়েছিল। All nobly stick and rag. তার কাছে কি ছিল? একটা গাঁটযুক্ত লাঠি
আর ছেঁড়া কাপড় পরা। সে বলেছিল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই ব্যাগ, ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার এই ছোট্ট থলিটার মধ্যে তোমার গোপন কথা রয়েছে। এই ফার্স্ট স্ট্যান্জাটাতেই খুব সুন্দর একটা পার্সনিফিকেশন রয়েছে। পার্সনিফিকেশন সম্পর্কে আমরা একটু পরে পড়ব। এখানে দেখো, কবি বলছে যে আমি ওক গাছের বনে গিয়েছিলাম একটা পুরুষ হরিণের খোঁজ করতে। উনি কিন্তু এই সমস্ত ঘটনাটা ওনার স্বপ্নে দেখছেন। ওখানে গিয়ে উনি এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হয় ওনার। এই বৃদ্ধ মহিলা এখানে প্রকৃতিকে বোঝাচ্ছে। মাদার নেচার এখন ওল্ড হয়ে গেছে, সে বৃদ্ধ, প্রকৃতি এখন বৃদ্ধ। কেন? প্রকৃতি চিরটা কাল ধরে মানুষকে যত্ন করে এসছে, তাকে বিভিন্নভাবে উপকার করে এসছে তার, কিন্তু মানুষ তার কর্তব্য পালন না করে প্রকৃতিকে শোষণ করেছে, তাই আজ তার এই রকম দুর্দশা। সে বৃদ্ধ হয়ে গেছে। অল নবলি স্টিক, তার হাতে রয়েছে একটা গাঁটযুক্ত লাঠি, অর্থাৎ তার শরীরটাও যেন শুকিয়ে গেছে। অ্যান্ড র্যাগ, তার বস্ত্রটাও ছেঁড়া, মানে গাছের ছাল যেমন হয় সেই রকম হয়ে গেছে তার বস্ত্রটা। শি সেড, এখানে যেন প্রকৃতিই বলছে যে তোমার সমস্ত গোপন কথা, অর্থাৎ মানুষের যে সমস্ত নির্মমতা, যে নিষ্ঠুরতা, যে বর্বরতা তারা করেছে এতদিন ধরে প্রকৃতির প্রতি, অর্থাৎ গাছপালা তাদের এতভাবে উপকার করে, কিন্তু এই সমস্ত কথা ভুলে মানুষ নির্বিচারে যথেচ্ছভাবে গাছ কেটে ফেলছে, প্রকৃতিকে শোষণ করছে। এই সমস্ত নির্বরতার কথা, এই সমস্ত বর্বরতা, এই সমস্ত নিষ্ঠুরতার কথা প্রকৃতি তার নিজের ছোট্ট থলিতে সঞ্চয় করে রেখেছে, জমিয়ে রেখেছে। তারপর কি বলছে? দেন she began to cackle and I began to quake. তারপর সে একটা অদ্ভুত আওয়াজ করতে শুরু করলো। ক্যাকল হচ্ছে একটা অদ্ভুত ধরনের আওয়াজ, যেটা সাধারণত হাঁস মুরগিরা করে থাকে। এবং আমি কাঁপতে শুরু করলাম। মানে এখানে প্রকৃতি যেন তার ভয়ঙ্কর রূপটাকে দেখাতে চাইছে। প্রকৃতি এমনিতে খুব দয়ালু, সে আমাদের বিভিন্নভাবে তার দয়া দেখিয়ে আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে সহায়তা করে, কিন্তু মানুষ যখন প্রচণ্ডভাবে নিষ্ঠুর হয়ে ওঠে, সে যখন প্রকৃতির এত দয়াকে উপেক্ষা করে তার প্রতি শোষণ চালিয়ে যেতে থাকে, তখন প্রকৃতি বাধ্য হয় তার ভয়ঙ্কর রূপ দেখাতে। আর এই ভয়ঙ্কর রূপ দেখে আমরাও কেঁপে উঠি। She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stick. কি বলছে? যে তিনি, মানে ওই বৃদ্ধ ভদ্রমহিলা তার ছোট্ট থলিটি খুললেন এবং আমি যেন আরও জেগে উঠলাম। আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি যেন দ্বিতীয়বার জেগে উঠলাম। কেন উনি বলছেন যে দ্বিতীয়বার জেগে উঠলেন? তার কারণ পুরো ঘটনাটাই উনি স্বপ্নে দেখছিলেন, বাস্তবে হচ্ছিল না কোনোটাই। তাই সেই স্বপ্ন থেকে জেগে উঠলেন, আর দ্বিতীয়বার জেগে উঠলেন এই জায়গাটা যেন তার অন্তর থেকে জাগা। তিনি যেন আত্মিক দিক থেকে জেগে উঠলেন যে হ্যাঁ, মানুষ অনেকভাবে অনেক নিষ্ঠুরতা দেখিয়েছে প্রকৃতির প্রতি, যেটা দেখানো একদমই উচিত নয়। তার মধ্যে, অর্থাৎ কবির মধ্যে যেন একটা স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেন হলো আবার, মানে কবির মধ্যে যেন একটা আত্মিক পুনর্জাগরণ হলো। Surrounded by a staring tribe and me tied to a stake. উনি দেখছেন যে উনি একটা উপজাতি দ্বারা বেষ্টিত। স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব মানে হচ্ছে উপজাতি, স্টিয়ার মানে তারা যেন এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। এই উপজাতিটি কাদের? ওক গাছের উপজাতি। ওক গাছেরা যেন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, তার চতুর্দিকে ওক গাছের সারি তিনি দেখতে পাচ্ছেন। And me tied to a stake, আর
নিজেকে উনি দেখতে পাচ্ছেন যে একটা খুঁটিতে উনি বাঁধা রয়েছে। They said, "We are the oak trees and your own true family." প্রথমে আমরা দেখেছি যে কবি বলছেন যে আমি একটা ওক গাছের বনে গিয়েছিলাম, তাই তার চতুর্দিকে উনি ওক গাছের সারি দেখতে পাচ্ছেন যারা ওনার দিকে তাকিয়ে রয়েছে। তারা বলছে আমরা হলাম ওক গাছ আর তোমার নিজে সত্যিকারের পরিবার। We are chopped down, we are torn up and you do not blink an eye. আমাদেরকে কাটা হয়, আমাদেরকে ভেঙে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, আর তোমরা তো চোখের পলকও ফেলো না। Unless you make a promise now you are going to die. এখনই যদি তুমি একটা শপথ না নাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। অর্থাৎ এখানে ওক গাছেরা কবিকে ভয় দেখাচ্ছে যে তুমি হয়তো সরাসরি এই সমস্ত কাজগুলো করো না, তুমি হয়তো গাছ কাটো না বা গাছ উপড়ে ফেলো না, কিন্তু তুমি তো সমর্থন করো তোমারই মতন যারা অন্যান্য মানব জাতির সদস্য রয়েছে তাদের এই নির্মম অত্যাচারকে। তুমি তো যখন তোমারই সামনে একটা গাছ কাটা হয় বা উপড়ে ফেলা হয় তোমার চোখের পলকও পড়ে না। তাই তুমি যদি এখনই একটা শপথ না নাও তাহলে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। কি শপথের কথা বলা হচ্ছে সেটা আমরা নেক্সট স্ট্যান্জায় দেখে নেব। Whenever you see an oak tree fell, swear now, you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. তাহলে গাছেরা বলছে যে যদি তুমি শপথ না করো তাহলে কিন্তু ওই কালো ওক গাছের ছালটা তোমাকে জড়িয়ে ধরবে। কি শপথ করার কথা বলছে? যে গাছেরা বলছে যে যখনই দেখবে তুমি যে একটা ওক গাছ কেটে ফেলা হচ্ছে তোমার সামনে, তোমাকে শপথ নিতে হবে যে তুমি আরও দুটো গাছ লাগাবে। যদি তুমি এই শপথটা না করো তাহলে কিন্তু এই ওক গাছের কালো কাণ্ডটা তোমাকে কুঁচকে ফেলবে, তোমাকে জড়িয়ে নেবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, আর তোমাকে ওই ওক গাছগুলোর ভিতরে আটকে দেবে যেখান থেকে তোমার জন্ম হয়েছিল কিন্তু আর বৃদ্ধি পাওনি তুমি। এখানে এই কথাটা কেন বলছেন কবি? কারণ এটাই বোঝাতে চাইছে যে আমরা সকলেই মানুষ থেকে শুরু করে জীব জন্তু পশু প্রাণী নির্জীব পদার্থ সকলেই এই প্রকৃতির অঙ্গ, প্রত্যেকেরই এই প্রকৃতি থেকেই সৃষ্টি। কিন্তু গাছেরা তাদের সাথে প্রকৃতি যেন অন্তর্নিহিতভাবে জড়িত, তারা এই পৃথিবীতেই সৃষ্ট এবং তারা তাদের শিকড়ের মাধ্যমে পৃথিবী থেকেই সমস্ত পুষ্টি সঞ্চার করে বেড়ে উঠছে। তাই তাদের জন্মও হচ্ছে এই পৃথিবী থেকে এবং তারা বেড়েও উঠছে এই পৃথিবীর রস শোষণ করে। তাই এই গাছেরা বোঝাতে চাইছে যে তুমি যদি এখনই শপথ না করো যে তোমার সামনে যদি একটা ওক গাছ কাটা হয় তাহলে তুমি তার বদলে দুটো লাগাবে, তা না হলে কিন্তু তোমাকে মেরে ফেলা হবে বা তোমার মৃত্যু নিশ্চিত হবে। অর্থাৎ কবি এখানে এটাই বোঝাতে চাইছেন যে আমাদের বা মানব জাতির টিকে থাকার জন্য গাছকে বাঁচানো বা পরিবেশকে বাঁচানো কতটা জরুরি। যদি আমরা প্রকৃতিকে না বাঁচাই, যদি আমরা গাছপালাকে না বাঁচাই তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আমরাও আমাদের মৃত্যুকে ডেকে আনছি। এবার আমরা নেক্সট স্ট্যান্জাটা দেখে নেব। This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. এবার কবি বলছেন যে এই স্বপ্নটা আমি দেখেছিলাম গাছের তলায়, যে স্বপ্নটা আমাকে পুরোপুরি বদলে দিয়েছিল। অল্টার মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া বা বদলে দেওয়া। When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child,
but my heart was a tree. যখন আমি ওই ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম, যখন মানব সঙ্গে আবার ফিরে গেলাম, আমার হাঁটাটা ছিল কিন্তু এক মানব শিশুর মতনই, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল একটি গাছের। অর্থাৎ এখানে কবি কি বলতে চেয়েছেন, যে উনি আবার মানব সঙ্গে ফিরে গেলেন। ওনার স্বপ্ন ভাঙল যখন উনি বুঝতে পারলেন যে ওনার মধ্যে একটা বিশাল পরিবর্তন এসছে, ওনার হৃদয়টা গাছের মতন হয়ে গেছে। তার মানে এখানে কি বোঝাতে চেয়েছেন উনি, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে, একটা পরিবর্তন এসছে। এখন উনি বুঝতে পারছেন যে এক মানব জাতির সদস্য হওয়ার দরুন উনি এটা ফিল করতে পারছেন যে সত্যি মানুষ কতটাই নিষ্ঠুরতা দেখিয়েছে এই প্রকৃতির প্রতি, কত শোষণ করেছে এই প্রকৃতির প্রতি। এখন উনি একটা গাছের দৃষ্টিভঙ্গিতে সমস্ত কিছু বিচার করতে শুরু করছেন। ওনার মধ্যে গাছেদের প্রতি মারাত্মক রকমের সহানুভূতি জন্মেছে। আমরা যেহেতু প্রত্যেকেই জানি যে মানুষ এবং গাছের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু মানুষ সেই নিবিড় সম্পর্কের কথা ভুলে গিয়ে গাছপালাকে বা প্রকৃতিকে শোষণ করতে শুরু করে। এখন কবি যখন ওনার স্বপ্নের মধ্যে এত কিছু জিনিস দেখলেন, ওনার হৃদয়ের মধ্যে একটা বিশাল রকম পরিবর্তন আসে এবং ওনার হৃদয়টা গাছেদের প্রতি সহানুভূতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এখানে কবি টেড হিউজ খুব সুন্দরভাবে একটা সুন্দর কানেকশন দেখিয়েছেন, একটা মানব জগৎ যেখানে এই ছোট্ট শিশুটা মানব জগৎকে রিপ্রেজেন্ট করছে, আর প্রকৃতির জগৎকে যেখানে ওক গাছেরা প্রকৃতির জগৎকে রিপ্রেজেন্ট করছে। এই দুই জগতের মধ্যেই একটা সুন্দর বন্ডিং রয়েছে, একটা সুন্দর কানেকশন রয়েছে, আর এরা দুজনেই মানবজাতি এবং গাছপালা এই প্রকৃতির মধ্যে একটা পরিবারের অন্তর্গত হয়েই যে বেড়ে উঠতে পারে সেটাকে খুব সুন্দরভাবে কবি এখানে ব্যক্ত করেছেন। তাই কবি বলেছেন যে ওনার বহিরঙ্গটা একটা মানুষের মতন হলেও এখন উনি চিন্তাভাবনাগুলো গাছের মতনই করবেন, যাতে প্রকৃতিকে উনি বাঁচাতে পারেন। তো এই কবিতাটা আমাদের এইখানেই আমাদের তাৎপর্য শেষ হচ্ছে, যেখানে আমরা মোট 5টা স্ট্যান্জা লক্ষ্য করেছি, আর প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে দিয়েই আমরা বারবার এই মেসেজটাই পাচ্ছি যে প্রকৃতিকে বাঁচানো কতটা জরুরি মানব জাতির সার্ভাইভালের জন্য। ফ্রেন্ডস, এবার আমরা কিছু ওয়ার্ড মিনিংস জেনে নেব। নাম্বার 1, ট্রেপ্ট মানে নিঃশব্দে চলা বা হামাগুড়ি দেওয়া। স্ট্যাগ পুরুষ হরিণ। নবলি মানে গাঁটযুক্ত বা গাঁটওয়ালা। স্টিক মানে হচ্ছে লাঠি। র্যাগ ছেঁড়া কাপড় বা ছেঁড়া ফালি। ক্যাকল মুরগি বা রাজহাঁসের করা এক ধরনের অদ্ভুত শব্দ। কুইক মানে কম্পন বা শিহরণ। স্টিয়ারিং হচ্ছে কৌতূহল ভরা দৃষ্টি। ট্রাইব মানে হচ্ছে উপজাতি। স্টেক মানে হচ্ছে দণ্ড বা খুঁটি। চপ ডাউন মানে কেটে ফেলা। ব্লিঙ্ক পলক ফেলা। সোয়ার মানে হচ্ছে শপথ। রিঙ্কেল মানে বলি বা কোঁচকানো। বেনিথ মানে নিচে। বাউজ মানে গাছের ছাল বা গাছের ডাল, আর অল্টার মানে হচ্ছে বদলে যাওয়া বা পরিবর্তিত হওয়া। ফ্রেন্ডস, এই কবিতাতে কিছু ফিগার অফ স্পিচ রয়েছে যেগুলো আমরা দেখেছি, যেটা ফিগার অফ স্পিচ হচ্ছে এক ধরনের কাব্যিক অলঙ্কার যেটা লেখাটাকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে। তো সেরকম 3টে ফিগার অফ স্পিচ আমরা এই কবিতায় দেখেছি। প্রথমেরটা হচ্ছে পার্সনিফিকেশন। এটা সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো। ইট ইজ আ ফিগার অফ স্পিচ which gives the qualities of a person to an object, an animal or an idea. এটা এমনই একটা ফিগার অফ স্পিচ যেখানে যে কোনো নির্জীব পদার্থ বা বস্তুকে বা কোনো পশু প্রাণীকে বা কোনো ধারণাকে মানব বৈশিষ্ট্য দেওয়া হয়ে থাকে। এখানে ওক গাছগুলো আমরা দেখেছি কথা বলছে, তাই ওক ট্রিজ আর পার্সনিফাইড হিয়ার। নেক্সট নাম্বার 2 ফিগার অফ স্পিচ হচ্ছে মেটাফার বা রূপক।
এটা এমনই একটা ফিগার অফ স্পিচ যেখানে সম্পূর্ণ আলাদা দুটো বস্তুকে বা দুটো জিনিসকে বা দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়, যেটা সাধারণভাবে দেখা গেল যে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা কিন্তু তাদের মধ্যে কিছু মিল বর্তমান থাকে। এটাই হচ্ছে মেটাফর। এখানে আমরা দেখেছি যে ওল্ড ওমেনটা রিপ্রেজেন্ট করছে মাদার নেচারের একটা পুয়ার আর এক্সপ্লয়েটেড স্টেটকে, মানে এই বৃদ্ধ ভদ্রমহিলা প্রকৃতির যে শোষিত রূপ সেটাকেই প্রকৃতপক্ষে বোঝাচ্ছে। নাম্বার 3 আমরা পেয়েছি সিম্বলিজম। সিম্বল হচ্ছে একটা পার্সন, অবজেক্ট, প্লেস, ইভেন্ট অর অ্যান অ্যাকশন যেটা সাজেস্ট করে তার আক্ষরিক যে অর্থ তার থেকে একটু বেশি। এটা মানে লেখকের মনের যে অন্তর্নিহিত অবস্থাটা সেটাকে রিফ্লেক্ট করে। এটাই হচ্ছে সিম্বলিজম। এই গোটা কবিতাটাই হচ্ছে একটা প্রতীকী কবিতা, একটা রূপকধর্মী প্রতীকী কবিতা, যার মাধ্যমে কবি টেড হিউজ আমাদেরকে একটা বিশাল বড় মেসেজ দিয়েছেন। তো কবিতাটা থেকে আমরা কি জানতে পারছি সেটা এবার আমরা একটু at a glance দেখে। Hugh's My Own True Family is a symbolic poem. It suggests that humans should stop deforestation in order to save the nature. হিউজের এই মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজস্ব সত্যিকারের পরিবার, একটি প্রতীকী কবিতা যেটার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে মানব জাতির উচিত গাছ কাটা বন্ধ করা যাতে তারা প্রকৃতিকে বাঁচাতে পারে। এখানে আমরা দেখেছি যে একটি ছোট্ট শিশু স্বপ্ন দেখেছে যে ওক গাছেরা তাকে ভয় দেখাচ্ছে তার জীবন নিয়ে নেবে বলে। কেন? কারণ সে মানব জাতির এক সদস্য হয়ে সে অন্যান্য মানব জাতিকে তাদের এই নিষ্ঠুর নির্মম অত্যাচারকে সাপোর্ট করে, সমর্থন করে। কীরকম নির্মম অত্যাচার? যে তারা যথেচ্ছভাবে গাছপালা কাটে। এখানে ওক গাছগুলো নিজেদেরকে ইন্ট্রোডিউস করেছে যে তারাই হচ্ছে এই ছোট্ট ছেলেটির নিজস্ব সত্যিকারের পরিবার, এবং তারা শিশুটিকে জিজ্ঞাসা করে বা শিশুটিকে শপথ নিতে বলে যাতে সে গাছেদেরকে বাঁচাতে পারে বা তাদের গাছেদেরকে সুরক্ষা দিতে পারে। যখনই এই শিশু ঘুম ভাঙে, যখনই এই শিশু স্বপ্ন থেকে ওঠে, স্বপ্ন থেকে জাগে, তখনই সে বুঝতে পারে যে তার প্রকৃতির মধ্যে বা তার স্বভাবের মধ্যে এক বিশাল বড় পরিবর্তন এসেছে। এই স্বপ্ন যেন এই শিশুটির বিবেককে নাড়িয়ে দিয়েছে, তার বিবেক নড়ে চড়ে উঠেছে, আর সে বুঝতে পারছে যে মানব জাতি সত্যিই কীভাবে প্রকৃতির শোষণ করে। হয়তো এটা তার আত্মিক জাগরণেরও একটি প্রতীক। তার হৃদয় এখন গাছপালাদের প্রতি সহানুভূতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। এখানে এই বৃদ্ধ মহিলাটি মাদার নেচারকে রিপ্রেজেন্ট করে, প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, যে তার শিশুদেরকে মানে সমস্ত প্রকৃতিতে বা পরিবেশে থাকা সমস্ত পৃথিবীতে থাকা গাছপালাকে সে নিজের শিশু বা সন্তান স্থানীয় মনে করে, আর এই প্রকৃতি তাদেরকে বাঁচাতে চায়। তাই হয়তো সে আজ ডেসপারেটলি এই অ্যাটেম্পটা নিয়েছে, যেটা এই শিশুটির মধ্যেও এক বিশাল বড় পরিবর্তন এনে দিয়েছে। সে মানব সমাজে এক মানব শিশুর মতন চললেও তার মনের ভেতরটা কিন্তু একটা গাছের দৃষ্টিভঙ্গির মতনই হয়ে গেছে, মানে গাছেদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি তার মনের মধ্যে এক অসামান্য পরিবর্তন এনেছে। এটা আমরা বলতে পারি এক ধরনের ইগনোরেন্স টু নলেজ একটা ট্রান্সফরমেশন হয়েছে। সো বন্ধুরা, এখানেই আমাদের কবিতার আলোচনা শেষ। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো এই কবিতাটা সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই বলতে পারো। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 to 12 সমস্ত লেসন্সগুলো আপডেট করা হবে। থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে।